বিজেপির প্রার্থী হলে ওনাকে কিন্তু এটা জবাব দিতে হবে যে বিজেপির এজেন্সি তারা তো নতুন কিছু বের করতে পারলো না, এর পেছনে তো বিরাট দুর্নীতি আছে, উনিও তো জানেন এটা। কলতান জয়যুক্ত হবে এবার পানিহাটিতে। এবং আমি অভয়ার প্রতি সম্মান জানিয়েই বলেছি যে অভয়া কোন রাজনীতি করে, তার পরিবার কোন রাজনীতি করে, এটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ ছিল না। সিপিএম ভোট কাটছে, বলছে বিজেপি পরিষ্কার যে ভোট কাটলে তৃণমূলের লাভ, তৃণমূল বলছে ভোট কাটলে বিজেপির লাভ। 50টা 60টা সিট আছে, যে সিটে মানুষ ঠিক করে ফেলেছে বিজেপিকে যারা ভোট দিত, তৃণমূলকে যারা ভোট দিত, ভোট ভেঙে এসে এবার বামপন্থীদের দেবে, সিপিআইএম কে দেবে, কারণ এসআইআর এর নামে মানুষকে হয়রানি করা হয়। আমাদের বিপক্ষে এটাও অভিযোগ যে তোমরা বাংলার রাজনীতি করতে গিয়ে মার্কিন সাম্রাজ্যবাদ, প্যালেস্তাইন, ভেনেজুয়েলা এই বিষয়গুলোকে অতিরিক্ত গুরুত্ব দিয়ে ফেলছো। নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলের সরাসরি সম্প্রচার। এই মুহূর্তে আমি আছি যাদবপুর বিধানসভায়, যেখানে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সমর্থনে এসেছেন বামফ্রন্ট নেতা কৌস্তব চ্যাটার্জি। কৌস্তব, প্রথমে দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে স্বাগত। কিছুদিন ধরে একটা বিতর্ক বিভিন্ন জায়গায় আমরা দেখছি, যেখানে বলা হচ্ছে অভয়ের মায়ের বিপক্ষে কলতান কেন প্রার্থী হলো, বা বামেরা কি পানিহাটি সিটটা ছেড়ে দিতে পারতো না, এবং এই প্রশ্ন সরাসরি করে তুলেছেন আমাদের ইন্টারভিউতে দুদিন আগে ডাক্তার নারায়ণ ব্যানার্জি, যে একসময় বাম ঘনিষ্ঠ বুদ্ধিজীবী নামে পরিচিত ছিল। তোমার পার্টিকুলারলি এই পুরো বিষয়টা নিয়ে কি মত? না, আমি অন্য কিছু বলছি না। কাকিমা, অভয়ের মা আমাদের কাছে কাকিমা, তার যে শূন্য স্থান আমরা কেউ পূরণ করতে পারবো না। উনি বিজেপির প্রার্থী হলে ওনাকে কিন্তু এটা জবাব দিতে হবে যে বিজেপির এজেন্সি তারা তো নতুন কিছু বের করতে পারলো না, এর পেছনে তো বিরাট দুর্নীতি আছে, উনিও তো জানেন এটা। আর তুমি যার কথা বললে তার বিষয়ে আমি কোনো কথা বলতে চাইছি না, কারণ উনি তো নিজেই বলে বেরিয়েছিলেন উনি বিজেপির পানিহাটির প্রার্থী হবেন, তো নিজেই ক্যাম্পেইন করতে শুরু করেছিলেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে লিখতে আরম্ভ করেছিলেন। কলতান জয়যুক্ত হবে এবার পানিহাটিতে। এবং আমি অভয়ার প্রতি সম্মান জানিয়েই বলেছি যে অভয়া কোন রাজনীতি করে, তার পরিবার কোন রাজনীতি করে, এটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ ছিল না। আগামীকালও যদি অন্য কোনো রাজনৈতিক দলের কর্মী তার পরিবারের ছেলে মেয়েদেরও যদি এরকম হয়, তাহলে মীনাক্ষী, ধ্রুব, কলতানরা আবার ঝাঁপিয়ে পড়বে। অভয়ার মা, তার যে মায়ের পরিচয়, তাকে কোনোভাবেই আমরা কেউ আহত করতে চাই না, আঘাত করতে চাই না। তার জীবন থেকে যা চলে গেছে কেউ সেটা ফেরত দিতে পারবে না। কিন্তু তিনি যখন বিজেপির প্রার্থী হলেন, তাকে কিন্তু এইটা জবাব দিতে হবে, কেন হাতরাস হলো, উন্নাও হলো, কেন ব্যাপম হলো, অন্য রাজনৈতিক কথাগুলো এখানে দিল্লিতে যা বিজেপি করছে, বাংলায় তাই তৃণমূল কংগ্রেস করছে। এই রাজনীতি কথাগুলো কিন্তু তাকেও জবাব দিতে হবে। শুধু আমাদের কথার জবাব না, বিজেপির এমপির কথাও জবাব দিতে হবে। বিজেপির এমপি অভিজিৎ বাবু, তিনি তো বলেছেন যে দেশের সরকার কি পাল্টাতে চায় তৃণমূলকে, আমার তো মনে হয়। দাদা, অভয়ার মা শুধু ক্যান্ডিডেট হয়েছেন সেটা নয়, তিনি বামেদের বিপক্ষে একগুচ্ছ অভিযোগ করেছেন, মেয়েকে নিয়ে রাজনীতি করার অভিযোগ, অভয় আন্দোলন ভেস্তে যাওয়ার অভিযোগ। আলটিমেটলি আজকে বামেরা সবকিছুর নিশানায় চলে এলো, এটা কি তোমার কাছে দুঃখজনক? একেবারেই দুঃখজনক না, এটা তো খুবই গর্বের ব্যাপার। তৃণমূল বলছে বিজেপিকে ভোট দিলে সিপিআইএম এর লাভ হবে, আবার বিজেপি বলছে সিপিআইএম কে ভোট দিলে, তৃণমূল বলছে সিপিআইএম কে ভোট দিলে বিজেপির লাভ হবে, আবার উল্টোটা ওরা বলছে সিপিআইএম কে ভোট দিলে ওদের লাভ হবে। তো তৃণমূল আর বিজেপি সবাই বলছে সিপিআইএম কে ভোট দিলে নাকি অন্য দলের লাভ হবে, আমরা বলছি সিপিআইএম কে ভোট দিলে মানুষের লাভ। সিপিএম ভোট কাটছে, বলছে বিজেপি পরিষ্কার যে ভোট কাটলে তৃণমূলের লাভ, তৃণমূল বলছে ভোট কাটলে বিজেপির লাভ। আমরা তৃণমূল বিজেপি সবার ভোট কাটবো, আমরা জনগণের কাছ থেকে ভোট পাবো। এবার সবার ভোট কাটবো, এর ভোট কাটাকাটির ব্যাপার নেই। মানুষ উপলব্ধি করেছে দুই ফুল মানুষকে বোকা বানাচ্ছে। 2016 সাল আমরা 170টা সিটে যখন 45-46% ভোট পাচ্ছি, 47% ভোট পাচ্ছি, কান্তি গাঙ্গুলি 46% ভোট পেয়ে হেরেছে, তখন আমাদের ভোট প্লাস বিজেপির ভোট তৃণমূলের ভোটকে টপকে যাচ্ছে। কিন্তু 2021 সাল তৃণমূল বিজেপিকে হারাতে পারবে যখন সিচুয়েশন হলো, তখন তৃণমূলের ভোট কিন্তু 50%-এর উপরে। আমাদের ভোট আর বিজেপির ভোট তৃণমূলের ভোটকে ধরতে পারছে না। তাহলে ভোট কাটুয়া কে? তৃণমূল যত বিজেপি 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 করবে, বিজেপি কি চাইছে? দুনিয়ার হিন্দুদের ভোট এক করতে। পার্থ চ্যাটার্জি হিন্দু নয়, অর্পিতা হিন্দু নয়, জ্যোতিপ্রিয় হিন্দু নয়, মানকে হিন্দু নয়। আবার তৃণমূল চাইছে দুনিয়ার মুসলমানদের ভোট এক করতে। শাহজাহানরা মুসলমান নয়, শাহজাহানের 3 সাগরের তারাও তো হিন্দু। তাই হিন্দু মুসলমানে ভাগ করো না। বাংলার মানুষ কোনোদিন দেখেনি জ্যোতি বসু বুদ্ধদেব ভট্টাচার্যকে ফেস টুপি পরে নামাজ পড়ত। জ্যোতি বসু বুদ্ধদেব ভট্টাচার্যকে কোনোদিন মুসলমান সাজতে হয়নি, হিন্দুও সাজতে হয়নি। মোদীকে হিন্দু সাজতে হয়,
মমতাকে মুসলমান সাজতে হয়। আসলে ভাগটা 1% মানুষের সাথে 99% মানুষের। 1%-এর কাছে সব টাটা বিড়লা, ঝুনঝুনওয়ালা, টুনটুনওয়ালা, কানোরিয়া, বাজরিয়া, আদানি, আম্বানি, আর 99 মানুষের পেটে গামছা। না, কোথাও গিয়ে বামেদের বিপক্ষে এমন অভিযোগ করা হয় যে হিন্দুদের উপর নির্যাতন হলে বামেরা কিছুটা চুপ থাকে, সংখ্যালঘুদের উপর নির্যাতন হলে অনেক বেশি অ্যাক্টিভ রাস্তাতে মিছিল করে। এই অভিযোগটাকে কিভাবে তুমি দেখো? আচ্ছা, বামপন্থীরা বাংলাদেশে যে হিন্দুদের উপর নক্কারজনক আক্রমণ হলো, কে করলো? জামাত করলো। আচ্ছা, কোন জামাত? যে জামাতের কাছে তৃণমূলের টাকা খাটে। আচ্ছা, বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে, এখানে শুভেন্দু অধিকারী লাফাচ্ছে, এখানে বিজেপি লাফাচ্ছে। তার মানে বাংলাদেশের যত হিন্দুদের উপর আক্রমণ হবে তত বিজেপি সেটা এনক্যাশ করার চেষ্টা করবে আমাদের রাজ্যে। আমরা বলছি সেটা না, তুমি তো দেশের সরকারে আছো, তোমাকে তো দায়িত্ব নিতে হবে। বাংলাদেশের উপর চাপ সৃষ্টি করো, আন্তর্জাতিক চাপ সৃষ্টি করো। কেন বাংলাদেশের হিন্দুদের উপর আক্রমণ হবে? অতীতে তো এই যাদবপুর, এই টালিগঞ্জে এই উদ্বাস্তু মানুষগুলো তারা সব ছেড়ে, ভিটে মাটি ছেড়ে, জমি বাড়ি ছেড়ে, চাকরি ছেড়ে, আমাদের পরিবারগুলো, মানে আমার জন্ম কলকাতা, আমার বাবার জন্ম কলকাতা, ঠাকুরদারা বরিশাল থেকে গান্ধী কলোনিতে, টালিগঞ্জের কলোনিতে চলে আসতে হয়েছিল। এবং বিজেপিকে কি বলবো, আপনি বলছে কাদের জন্য এসেছিলেন? হ্যাঁ, সবাই জানে তো, মুসলিম মৌলবাদী শক্তিদের জন্য আসতে হয়েছিল। যে মুসলিম মৌলবাদী শক্তিরা বঙ্গবন্ধু মুজিবুর রহমানকে তার বাড়িতে খুন করেছিল। 21শে ফেব্রুয়ারি খান সেনাদের বিরুদ্ধে লড়াই, পাকিস্তানের পাশে দাঁড়ালো মার্কিন যুক্তরাষ্ট্র। আর আমরা ইন্দিরা গান্ধীকে বললাম আপনি সোভিয়েতের সাহায্য নিন, বাংলাদেশকে দাবায় রাখা যাবে না ভাষার ভিত্তিতে, উর্দু ভাষার চাপ ওখানে রাখা যাবে না, ভাষার ভিত্তিতে একটা দেশকে স্বাধীন করতে হবে, বাংলাদেশ করতে হবে। তো বামপন্থীরা বলেছিল ইন্দিরা গান্ধীকে, আজকে কারা হিন্দুদের উপর আক্রমণ করছে? কারা? ইউনিস সরকার কে? জামাত কে? পেছনে কে? মার্কিন যুক্তরাষ্ট্র। তারাই তো আবার ইসরায়েলকে দিয়ে প্যালেস্টাইন আক্রমণ করছে। তাহলে যেখানে যে মাইনরিটি, যদি মাইনরিটিদের উপর আক্রমণ হয়, আঘাত আনা হয়, আমরা মাইনরিটিদের পক্ষে। তুমি দাদা আমাদের হিন্দুরা মাইনরিটি, তাদের উপর তখন আক্রমণ হচ্ছে, আমরা তার বিরোধিতা করছি। কোনোভাবেই হিন্দুদের উপর আক্রমণ করা যাবে না বাংলাদেশে, এটা লজ্জাজনক হচ্ছে। আর বিজেপি লাফাচ্ছে, এটাকে এনক্যাশ করতে পারি যদি। মার্কিন সাম্রাজ্যবাদ শব্দটা তো কিছু ভুলতে পারছো না, লাইভেও আজকে মার্কিন সাম্রাজ্যবাদের প্রসঙ্গ ঘুরিয়ে আনলে। তোমাদের বিপক্ষে এটাও অভিযোগ যে তোমরা বাংলার রাজনীতি করতে গিয়ে মার্কিন সাম্রাজ্যবাদ, প্যালেস্তাইন, ভেনিজুয়েলা এই বিষয়গুলোকে অতিরিক্ত গুরুত্ব দিয়ে ফেলছো। না, আমি বলছি এখন বুঝতে পারছো না মার্কিন সাম্রাজ্যবাদ কি? এখন নরেন্দ্র মোদীকে কিসে ব্ল্যাকমেল করা হচ্ছে? এপস্টিন ফ্লাইনের ব্ল্যাকমেল করা হচ্ছে নাকি? কি কারণে? হ্যাঁ, নরেন্দ্র মোদী ইসরায়েল, আমি ছোটবেলা ডেভিস কাপের খেলা দেখেছিলাম, যখন ইসরায়েলের সাথে খেলা হচ্ছে দেশ বয়কট করেছিল ইসরায়েলের সাথে খেলা। মহাত্মা গান্ধী কি বলেছিল ইসরায়েল নিয়ে, ইসরায়েলের দাদাগিরি নিয়ে? অটল বিহারী বাজপেয়ী কি ভাষণ দিয়েছিল ইসরায়েল নিয়ে? ইন্দিরা গান্ধী কি বলেছিল? রাজীব গান্ধী কি বলেছিল? প্রথম নরেন্দ্র মোদী ইসরায়েলের পাশে দাঁড়ালো, প্যালেস্টাইনকে সমর্থন করলো না। প্রথম নরেন্দ্র মোদী। কিসের চাপে? এপস্টিন ফাইলের চাপে? জানি না, আমরা বলতে পারবো না। কিন্তু যেটা বলছি, মার্কিন সাম্রাজ্যবাদ কি করছে, ইরান ইরাকের এই যুদ্ধের কারণে আজকে গ্যাসের কি অবস্থা? আজকে অটো চালককে কলকাতায় কেন 3 ঘন্টা লাইন দিতে হচ্ছে? কেন অটো চালকদের ভাড়া বাড়িয়ে দিতে হচ্ছে? কেন কাটা রুটে অটো চালাতে হচ্ছে? কেন জিনিসপত্রের দাম মূল্য বৃদ্ধি হচ্ছে? এই প্রশ্ন তো আসবেই, এই প্রশ্ন তো আসবেই। ইউনিসকে বসালো কে? হিন্দুদের উপর আক্রমণ করা শুরু করলো কে? আবার খান সেনাদের, আবার পাকিস্তানের এত উল্লাস কিসের? বাংলাদেশে হিন্দুদের আক্রমণ করছে কারা? এর কথা তো আসবেই। তার পেছনে মার্কিন যুক্তরাষ্ট্রের মদত তো আসবেই, স্বাভাবিক, এটা তো স্বাভাবিক ঘটনা। দাদা যেখানে বসে আছে যাদবপুরে একটু ফিরি, ইসরায়েল আমেরিকা ছেড়ে। যাদবপুরে বামেদের ধারাবাহিকভাবে ফলাফল খারাপ হতে শুরু করেছে। মানে লোকসভা নির্বাচনে সৃজন ভট্টাচার্যের মতো প্রার্থী, প্রমিসিং ক্যান্ডিডেট যে ভোট পেয়েছে, নিঃসন্দেহে আশাব্যঞ্জক নয়। এবার বিকাশ রঞ্জন ভট্টাচার্য প্রার্থী। তুমি কিভাবে দেখছো যাদবপুরের এবছরের নির্বাচনটাকে? বিকাশদা জিতবে, প্রথম কথা এইটা। দ্বিতীয় কথা হচ্ছে, ওই যে বললাম 16 সালে সুজন চক্রবর্তী কিন্তু যাদবপুরে জিতেছিল। যখন এরকম সিচুয়েশন হয় সিপিআইএম তৃণমূলকে হারাতে পারবে, বিজেপি থার্ড হয়ে যায়, তখন সুজন চক্রবর্তীরা জেতে। আর যখন ওরা এসে চিৎকার করে ইসবার 200 পার, হ্যাঁ, এবার কিন্তু 60 টপকাতে পারবে না, 55-60 টপকাতে পারবে না বিজেপি, 55-60 টপকাতে পারবে না। আমরা ডিসিসিভ ফোর্স হব। আর বাংলার মানুষ যত ভাববে যে তৃণমূলকে হারাতে পারবে বিজেপি, আর তৃণমূল যত বিজেপি করবে, তত তৃণমূলের আসনে টাকা সিকিউর হবে। যাদবপুরে দাদা বিজেপির ভোট উল্লেখযোগ্যভাবে বেড়েছে, মানে যে ভোট অনির্বাণ গাঙ্গুলি পেয়েছিলেন অনেক বেশি, যেটা বিয়ন্ড এক্সপেকটেশন। জিততে পেরেছিলেন? পারেনি, অনেক ভোট পেয়েছিলেন। আমি এটা বললাম, সুজন চক্রবর্তী কিন্তু জিততে পেরেছিলেন। আমি তো এইটাই পার্থক্য বলছি। বিজেপির ভোট বাড়লে তৃণমূলের জেতা সুনিশ্চিত হচ্ছে বাংলায়।
আর তৃণমূলকে সিপিআইএম হারাতে পারছে যখন হচ্ছে, তখন সুরেন চক্রবর্তী জিতছে, এটাই পার্থক্য। আজকের দিনে দাঁড়িয়ে গ্রাম বাংলায় তুমি কালকে সভা করতে গেছিলে, বাংলার অ্যাটমসফিয়ারে বামেদের সভাতে বলা হয় অনেক ভিড় হয়, বিক্ষোভে অনেক লোক আসেন, মিছিলে অনেক লোক হয়, ভোট বাক্সের রিফ্লেকশনটা দেখা যায় না। এইবার কি আমি তোমাকে বলছি এটা ঠিক কথা নয়। মিছিলে মিটিং এ 10,000, 15,000, 5,000, 7,000 মানুষ আসে, এর থেকে বেশি অনেক বেশি ভোট আমরা পাই। তবে ঠিকই আমাদের ভোট আরো বাড়া উচিত। তবে আমি মুর্শিদাবাদের 3টে কেন্দ্রে গেছিলাম, আমি তার বেশি কেন্দ্রে যাইনি। 3টে কেন্দ্রে যাওয়ার আমার সুযোগ হয়েছিল, পার্টি আমায় পাঠিয়েছিল। আমি মিটিং করে যা বলছি যে একদম নিশ্চিত থাকতে পারো, সেটা হচ্ছে মুস্তাফিজুর রহমান ডোমকলে, ইউনিস দা হচ্ছে জলঙ্গিতে এবং ধ্রুব খড়গ্রামে। আমি বাকি কেন্দ্রে যাইনি, আমি বলতে পারবো না। আমি যে 3টে কেন্দ্রে গেছিলাম এটা নিশ্চিত জয়, কল্পনা করতে পারবে না। যাদবপুরে এবং উত্তরপাড়াতে গোটা পশ্চিম বাংলায় এরকম 50টা 60টা সিট আছে, যে সিটে মানুষ ঠিক করে ফেলেছে বিজেপিকে যারা ভোট দিত, তৃণমূলকে যারা ভোট দিত, ভোট ভেঙে এসে এবার বামপন্থীদের দেবে, সিপিআইএম কে দেবে। কারণ এসআইআর এর নামে মানুষকে হয়রানি করা হয়েছে। রোহিঙ্গা তো খুঁজে পাওয়া গেল না, নাম বাদ গেল বিশ্বাসের, নাম বাদ গেল মতুয়াদের, নাম বাদ গেল গরিব হিন্দু, নাম বাদ গেল গরিব মুসলমান। হুমায়ুন কবির ফ্যাক্টর হবে না বলছো? হুমায়ুন কবির তো বিজেপির এজেন্ট। তোমরা বৈঠক করতে গেছিল বলে অভিযোগ করে, কমেন্ট করছিল। না, কথা বলতে গেলে কি অসুবিধা আছে? হুমায়ুন কবির বিজেপির এমপি হতে পারে, হুমায়ুন কবির বিজেপির ক্যান্ডিডেট হতে পারে, এমপি সিটের ক্যান্ডিডেট হতে পারে, তৃণমূলের মন্ত্রী হতে পারে, তৃণমূলের বিধায়ক হতে পারে, তৃণমূল বিজেপি করতে পারে গেছে। আর মোহাম্মদ সেলিম তাকে ডেকেছে কথা বলতে গেছে, কি মহাবত অশুদ্ধ হয়েছে। কিন্তু হুমায়ুন কবির সেলিম তো বলেছে যে আমি বুঝতে গেছিলাম যে কে পেছনে আছে, পরিষ্কার কথা তো সেলিম বলেছিল। অসুবিধা কি আছে? হুমায়ুন কবির মিমের সাহায্যে, বিজেপির সাহায্যে আছে, বাংলায় সবাই জানে, নতুন কি আছে? কিছু করতে পারবে না। যারা নতুন ভোট দেবে তাদের উদ্দেশ্যে বার্তা কি থাকবে? এবং একটা আশঙ্কা মমতা ব্যানার্জির পক্ষ থেকে বারবার প্রচার করা হচ্ছে, যদি অন্য কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসে তাহলে যত স্কিম, সরকারি প্রকল্প সব বন্ধ হয়ে যাবে এট এ গ্ল্যান্স। কোনো স্কিম বন্ধ হবে না, কোনো স্কিম ভাতা বন্ধ হবে না, কিন্তু ভাতা বিকল্প নয়। চাকরির ব্যবস্থা করতে হবে, কাজের ব্যবস্থা করতে হবে, প্রতি পরিবারে একজনের কর্মসংস্থানের সুযোগ করে দিতে হবে, 100 ইউনিট অব্দি বিদ্যুৎ ফ্রি করতে হবে, 200 ইউনিট অব্দি বিদ্যুৎ, তারপরের 100 ইউনিট 20% ছাড় দিতে হবে, বার্ধক্য ভাতা 6,000 টাকা পরিবারে চালু করতে হবে, কারখানা করতে হবে, স্কুলগুলোকে খুলতে হবে, সরকারি স্কুল চালু করতে হবে। 8 অব্দি, 10 অব্দি, 12 অব্দি অবৈতনিক শিক্ষা ব্যবস্থা করেছিল বামফ্রন্ট সরকার, সেটা স্নাতক স্তর অব্দি অবৈতনিক শিক্ষা ব্যবস্থা করতে হবে। হাসপাতালগুলো এই মাল্টি স্পেশালিটি, সুপার স্পেশালিটির নামে সব ঢুকছে, তার ব্যবস্থা করতে হবে। আর এক ধর্মের মানুষের সাথে আরেক ধর্মের মানুষের লড়াই লাগিয়ে দেওয়া যাবে না। যে মানুষ নিজের ধর্মকে ভালোবাসে সে কোনোদিন অন্য ধর্মের মানুষকে আঘাত করতে পারে না। দাদা, স্টেজে প্রতিকুল রহমানকে মিস করছো? মানে তোমার সঙ্গে তো বক্তৃতা দিতে আমি অন্তত বহু জায়গায় দেখেছি। তোমার কি মনে হয় মিস করা উচিত? দীর্ঘদিনের সঙ্গী ভাবতে পারো তুমি। আমি দেখলাম উত্তরপাড়ায় গিয়ে প্রতিকুল রহমান বক্তৃতা দিয়েছে, এখানে তোমাদের স্টার প্রার্থী মীনাক্ষী ক্যান্ডিডেট হয়েছে। না, প্রার্থী আমাদের স্টার সবাই, আমাদের ব্যক্তি মীনাক্ষী, ব্যক্তি শতরূপ, ব্যক্তি কৌস্তব, ব্যক্তি দীপশিতা কেউ স্টার না। আমাদের আলে, খেতে, নিচে, রাস্তায়, গ্রামে, পথে, কারখানায় তারা সবাই স্টার ক্যাম্পেনার। আমরা কোনো আলাদা করে স্টার মীনাক্ষীও সে কথা বলে, তুমি জানো। আর তুমি একজনের কথা বলছো, আমি তার বিরুদ্ধে কোনো কথা বলবো না, সে আমার থেকে বয়সে ছোট ছিল, আমার পার্টিতে আমার থেকে বড় নেতাও ছিল। আমি শুধু একটাই কথা বলবো, যে খারাপ সময় দল ছেড়ে চলে যায়, সেই দলও যখন খারাপ সময় হবে তখন কি সেই দল ছেড়ে আবার অন্য কোনো দলে যাবে? তাহলে যারা নিজেদের খারাপ সময় অন্য দলে চলে যায় তাদেরকে কি বলে তুমি জানো তো নিশ্চয়ই। লাস্ট প্রশ্ন দাদা, তুমি কনফিডেন্ট বামেদা শূন্যের গেরো কাটাতে পারবে? 100%। শূন্যের গেরো কি বলছো? বিরাট রেজাল্ট হবে, বিরাট। শূন্যের গেরো তো অনেক নিচে আছো, তুমি অনেক উপরে যাবে। আজ করণ দিঘির সমাবেশ দেখেছো? আর দেখেছো ভালো করে দেখো, মানুষ জেগে উঠেছে বাংলায়, কাস্তে হাতুড়ি তারা, বামফ্রন্ট, আইএসএফ একসাথে। অত্যন্ত আত্মবিশ্বাসী ইউজুয়াল কৌস্তব চ্যাটার্জি, কিভাবে দেখছেন? শূন্যের গেরো তো অনেক ছোট্ট বিষয়, অনেক বেশি আসন পাবে বামেরা, পরিষ্কার জানিয়ে দিচ্ছেন বাম নেতা কৌস্তব চ্যাটার্জি। আপনারা কিভাবে দেখছেন কমেন্টে জানাবেন। ওখানে কমেন্ট অনেকে করছেন, যদিও সব কমেন্ট আমি নিতে পারলাম না। 1946 সাল মনে আছে কৌস্তব দা, বিজেপি টিএমসি কে হারাতে পারবে না, অ্যান্টি টিএমসি ভোট বামফ্রন্ট কাটবে, বিভিন্ন মতামত। বাট শূন্যের গেরো বামেরা কাটাচ্ছে, কৌস্তব দা কনফিডেন্ট। আপনারা কিভাবে দেখছেন কমেন্টে জানাবেন। ধন্যবাদ।